দর্শক, পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের প্রস্তুতি কেমন, পশুর হাট বসছে কিনা, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুজিত দুয়ারি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, শুরু করতে চাই আসলে এই প্রশ্ন দিয়ে যে সামনে কোরবানি ঈদ, সেখানে আপনি পশ্চিমবঙ্গে কী ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন? কোনো পশুর হাট বসছে কিনা এবং পশুর হাট বসলে সেখানে আসলে কি পরিবেশ রয়েছে সেটি একটু বলবেন। এরপর যেটি জানতে চাই যে বিজেপি ক্ষমতায় আসার পর এই পরিবর্তিত পরিস্থিতিতে সংখ্যালঘু মুসলিমরা আসলে অনেকেই শঙ্কা করছেন যে তারা আসলে ঠিকঠাক মতো পশু কোরবানি থেকে শুরু করে এই ঈদ পালন করতে পারবেন কিনা। একজন ইমামের ক্ষোভ প্রকাশও আমরা দেখছিলাম। সরকারের তরফ থেকে তাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে কিনা? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই রাজ্য সরকার, নতুন করে রাজ্য সরকার তৈরি হয়েছে, বিজেপি সরকার। তারপরে কিন্তু দেখা গেল যে পশু হত্যার একটা আইন দেখানো হলো 1950 সালের পুরনো একটি আইন, সেটাকেই বলবৎ করার চেষ্টা করা হলো এবং সেখানে যুক্তি দেখানো হলো 2018 সালে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফে একটি নির্দেশিকা এবং 2018 সালে এই নির্দেশিকার পরবর্তীতে দেখা যায় যে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন 2022 সালে আরো একটি নির্দেশিকা জারি হয়। সেটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন তারা, এমনটা কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ কোথাও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থাকাকালীন যে সমস্ত নীতি করা হয়েছিল, গোহত্যা মামলা বলা হয়, সেই সেই ঘটনার কিন্তু একটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সরকারি যে সমস্ত অনুমোদিত কসাইখানা রয়েছে সেখানেই পশু হত্যা করা যাবে, অর্থাৎ পশু জবাই করা যাবে এবং যে সমস্ত জায়গায় সরকার অনুমোদন করা নেই সেই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম পশু হত্যা করা যাবে না। অর্থাৎ পশু জবাইয়ের ক্ষেত্রেও কিন্তু একটা কড়া নির্দেশিকা দেওয়া হলো। বাজারে বিক্রির ক্ষেত্রেও কিন্তু একটা বড় নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে 14 বছরের নিচে যে সমস্ত গরু যদি কেউ বিক্রি করে, কেনাবেচা করে, সেক্ষেত্রে তাদের কিন্তু 6 মাসের পর্যন্ত সর্বোচ্চ জেল হতে পারে এবং যদি 14 বছরের ওপরে হয় সেক্ষেত্রেও সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট কারা দেবেন হচ্ছে পঞ্চায়েত হলে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, যদি পুরসভা হয় পুরসভা পুরপ্রধান এবং একজন পশু চিকিৎসক। এই যে দাবি করা হয়েছে তার পরবর্তীতে দেখা গেল যে কিছু জায়গায়, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় যেখানে সরকার অনুমোদিত নেই অথচ গরুর হাট বা গোমাংস বিক্রি করা হচ্ছিল, সেখানে কিন্তু অনেকেই সেই জায়গা থেকে তারা গুটিয়ে নিয়ে এসছেন এবং কিছুটা দূরে করা হচ্ছেন, কেউ পর্দার আড়ালে করছেন এবং আমি কিছুক্ষণ আগে একটা হাটে গিয়েছিলাম, সেখানে কিন্তু তাদের সমস্ত কাগজপত্র নেই। তারা বলছেন সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে, কারণ সরকার বলেছে যেখানে যাদের কাগজপত্র সব নেই তারা যেন কাগজপত্র ঠিকঠাক করে নেয়। এক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে সেই হাটের তরফেও গরু কেনাবেচা চলছে, কিন্তু সেই কাগজপত্র ঠিক করে তারা নতুন করে করবেন, অর্থাৎ সরকারি নির্দেশিকা তারা পালন করবেন। তবে একটা দুশ্চিন্তার বিষয় থাকছেই যে যদি এই ছোটখাটো গ্রামীণ যে হাট রয়েছে সেই হাটগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই যে কোরবানির জন্য গরু পাওয়ার ক্ষেত্রে কিন্তু যেতে হবে তাদের অনেকটা দূরে, সেক্ষেত্রে তাদের ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, এমনটাই মনে করছেন। এবং এবং আরেকটা বিষয় যেটা বলছেন যে এই যে কোরবানির জন্য আর কয়েকটা দিন মাত্র, চাঁদ দেখা গেলে হয়তো 28 তারিখেই ঈদ হতে পারে। সেখানে দাঁড়িয়ে একদম হাতে কম সময়, সেই কম সময়ের মধ্যে কি করে তারা এই সমস্ত কাগজপত্র ঠিক করে গ্রামের হাটগুলোকে চালু রাখবেন, এটাও কিন্তু একটা বড় বিষয়, কারণ প্রশাসনের নজরদারিও এই হাটগুলোর উপর রয়েছে। আরো একটা বিষয় যেটা বলি যে আমরা গতকালই কথা বলেছিলাম যে কলকাতার জাকারি স্ট্রিটের একদম একজন ইমামের সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছেন কার্যত। তিনি বলছেন যদি এমনই হয় তাহলে একদম জাতীয় পশু ঘোষণা করা হোক গরুকে এবং সেটা খাওয়া বন্ধ করে দেওয়া হোক। রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন। এটা কিন্তু তার নিজের যে বক্তব্য রাখছেন তেমনটা নয়, একদম ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং সেক্ষেত্রে তাদের যারা ধর্মাবলম্বী রয়েছেন, মুসলিম ধর্মাবলম্বী, তাদেরকে বলছেন যে আপনারা খাসির মাংস খান, আপনারা মাছ মাংস খান, অন্য কিছু খান, কিন্তু গরু খাবেন না যদি সেটাকে জাতীয় পশু হিসাবে গণ্য করা হয়। সুতরাং এই ক্ষোভ কিন্তু রয়েছে, চাপা ক্ষোভ রয়েছে, কোথাও কিন্তু অনেকেই খোলা মনে কথা বলতে পারছেন না, কারণ এই ক্ষোভের কারণে নতুন সরকার এসে তাদের যে নির্দেশিকা সেটা যেমন পালন করতে গিয়ে কিছু হাটের একটু সমস্যা পড়েছে,
এবং পরবর্তীতে সেই হাটগুলো আদৌ চালু থাকবে কিনা বা তাদের কাগজপত্র সরকারিভাবে কতটা ঠিকঠাক করে এগিয়ে আবার শুরু করতে পারে সেটাও কিন্তু দেখার রয়েছে। সুজিত, কাগজপত্র ঠিক করে হাট চলমান হবে সেটা কবে হবে? মানে কয়েকটা দিনই মাত্র বাকি আছে কোরবানির ঈদের। এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে যারা পশ্চিমবঙ্গের যারা সাধারণ যারা পশুর পালন করেন, যারা ব্যবসায়ী, তারাও আসলে অনেকে সেই ক্ষোভ প্রকাশ করছিলেন যে তারাও আসলে কয়েক বছর ধরে এই পশুগুলো পালন করে এখন সেই পশুগুলোর কোনো ব্যবসা তাদের সেরকম তারা পাচ্ছেন না। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যারা নেতাকর্মী তারা খুব বেশি এক ধরনের এই বিষয়ে কড়াকড়ি করছে বা নজরদারি করার চেষ্টা করছে। সেখানে আমরা সীমান্তেও দেখতে পাচ্ছি কড়াকড়ি বাড়ানো হয়েছে। সেই বিষয়টা একটু শুনতে চাই আপনার কাছে। সীমান্তে কি ধরনের কড়াকড়ি দেখতে পাচ্ছেন? দেখুন, বিজেপির যারা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার গঠন হওয়ার পর থেকেই কিন্তু একেবারে যখনই এই নির্দেশিকা দেওয়া হলো, তারা গরু পাচার রোধে তারা সীমান্তে কাঁটাতার দেবেন, অনুপ্রবেশ রুখতে কাঁটাতার ব্যবহার করবেন এবং কোনো রকম অবৈধ কাজ রুখতে তারা কাঁটাতার ব্যবহার করবেন। অর্থাৎ সীমান্ত এলাকা, ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে সমস্ত অরক্ষিত জায়গা রয়েছে যেখানে কাঁটাতার নেই, সেই জায়গায় কাঁটাতার দেওয়ার জন্য একেবারে সরাসরি ঘোষণা করা হলো প্রথম দিনই ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে জমি দেওয়া হবে, যে জমি জট কার্যত আটকে ছিল বলা হয়। সুতরাং সীমান্ত সুরক্ষার যে কথা বলা হয়েছিল তারপর থেকেই দেখা যায় যে একটা গরুর উপর একটা নির্দেশিকা হলো। গরু যেমন পাচার করা যাবে না, গরু এখান থেকে বিক্রির ক্ষেত্রে অর্থাৎ রাজ্যের মধ্যে বিক্রির ক্ষেত্রেও একটা নির্দেশিকা জারি করা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে কয়েকদিন আগেই বিজেপির বিধায়ক যিনি হয়েছেন তিনি নিজে গরু পাচার রুখছেন। পাশাপাশি আরো কয়েকটা জায়গায় দেখলাম যে গরু পাচার হওয়ার আগেই কিন্তু এলাকার বাসিন্দারা তারা তৎপর হচ্ছেন, তারা পুলিশকে খবর দিচ্ছেন। পুলিশ বা বিএসএফ এসে সীমান্ত এলাকায় কিন্তু সেই গরুগুলো আটকে দিচ্ছেন এবং তাদের দাবি যেটা পাচার করা হচ্ছিল। অর্থাৎ স্থানীয় বাজারে গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। কারণ আপনি জানেন যে এখানে যারা ঘোষ সম্প্রদায় রয়েছে তারা কিন্তু গরু পালন করে এবং তারা দুধ সংগ্রহ করে একটা সময়। সেই দুধ সংগ্রহ করার পর গরুর যখন বয়স হয়ে যায় সেই গরু তখন অত্যাধিক দুধ দিতে পারে না। সেক্ষেত্রে তারা কিন্তু সেটা বিক্রি করে আবার নতুন করে ছোট গরু পালন কিনে আবার পালন করে। এক্ষেত্রে কিন্তু তারাও সমস্যার মধ্যে পড়বেন। কারণ স্থানীয় হাটে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি সেই গরুর এরকম বাধার সম্মুখীন হয়, কোথাও আবার গুজব ছড়ানো হয় যে এটা পাচার করতে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সেই জায়গায় তাদের সমস্যা হবেই স্বাভাবিকভাবে। কারণ যে স্থানীয় হাটে তারা বিক্রি করার জন্য যখন নিয়ে যায় বাড়ি থেকে, নিশ্চয়ই তাদের কাগজপত্র তৈরি করে বা ফিটনেস সার্টিফিকেট নিয়ে লোকাল হাটে নেওয়ার কোনো দরকার হয়নি এতদিন। সুতরাং সেক্ষেত্রে তারাও একটা বড় সমস্যার মধ্যে পড়ছে। এটা কিন্তু বলার মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। এই জায়গায় কিন্তু প্রশাসনের আরো বাড়তি নজরদারি বা বাড়তি এক মনোভাব প্রসন্ন করা উচিত। কারণ যারা ব্যবসায়ী রয়েছে, ঘোষ ব্যবসায়ী যারা রয়েছে, তারা অভ্যন্তরীণ যদি গরু কেনাবেচা করে রাজ্যের মধ্যে, সেক্ষেত্রে যদি এই সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে কিন্তু সেটা সত্যি যারা গোপালন করছেন তাদের ক্ষেত্রে সমস্যাদায়ক। যেখানে পশ্চিমবঙ্গকে বলা হয় যে একেবারে প্যাকেটজাত করে গরু কিন্তু তারা বাইরে মাংস বিক্রি করছে এবং সে দ্বিতীয় স্থানে রয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে কোথাও মাংস পাচ্ছে আর এখানে কাছাকাছি যারা রয়েছে সংখ্যালঘু ভাইরা যারা রয়েছে তারা কোথাও নিজেদের জায়গায় থেকে তারা এই ঈদের সময় তারা পাচ্ছেন না। সুতরাং সেই জায়গায় কোথাও যেন তাদের মনোভাবে আঘাত লাগছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। জি সুজিত, বেশ বিস্তারিত আলোচনা করছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।